স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। এবার জানাবো খবরের বিস্তারিত। বিশ্বজুড়ে প্রতিনিয়ত যেখানে যুদ্ধের হুমকি, সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা অসম্ভব, এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারত পাকিস্তান যুদ্ধাবস্থা প্রসঙ্গ তুলে তিনি এই সময়ে বাংলাদেশের প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী বলেও মন্তব্য করেন। তবে শান্তির দিকে হাত বাড়ানোর কথাও বলেছেন ডক্টর ইউনূস। স্বাধীনতার পরপরই ১৯৭১ সালের ২৮শে ডিসেম্বর যাত্রা শুরু হয় বাংলাদেশ বিমান বাহিনীর। এরপর মনোবল আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এখন শক্তি, শান্তি আর আকাশে নির্ভরতার প্রতীক এই বাহিনী। বুধবার দুপুরে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বীর উত্তম একে খন্দকার ঘাঁটিতে বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় ২০২৫ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বিমান বাহিনীকে আরও আধুনিকায়নের কথা বলেন। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। দেশপ্রেম ও পেশাদারিত্বই আগামী দিনের নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল ভিত্তি। বিশ্বে যুদ্ধাবস্থার বিষয় তুলে ধরে নিজেদের প্রস্তুতির উপর জোর দেন ডক্টর ইউনূস। আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক, এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। ভারত পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গেও কথা বলেন প্রধান উপদেষ্টা। তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন, পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। এর আগে বিমান বাহিনীর মহড়া পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান। বাহিনীকে সামনে আরও এগিয়ে নিতে নানা বিষয়ে আলোচনা করেন কর্মকর্তাদের সাথেও। আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ইউনূস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচন দেন, প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। এছাড়া নিজেদের বিভেদের কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে বলেও জানান বিএনপি মহাসচিব। ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাটে গণসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাড়াতাড়ি করলে কি হবে? গণসংযোগকালে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, জনগণ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেন নাই, তারা ভোটের মাধ্যমে সরকার নির্বাচন চায়। আর সরকারকে ইউনূস সাহেবকে বলতেছি, আপনিও দয়া করে এটা তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি করলে কি হবে যে জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারে। আচ্ছা, যত দেরি করবেন তত হাসিনা ওই দিল্লি থেকে খালি টেলিফোন আর ইউটিউব আর কই যে আমি আসতেছি, আবার টপ আসতেছি। বলেন, দ্রুত নির্বাচন না হলে পলাতক স্বৈরাচার শেখ হাসিনাও বারবার ফিরে আসার হুমকি দিতে থাকবে। এর আগে লক্ষ্মীরহাটে গণসংযোগ করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি বলেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকে সব ধর্মের মানুষ একসাথে বসবাস করে আসছে, কিন্তু নিজেরা বিভেদ সৃষ্টির মাধ্যমেই ধর্মীয় সম্প্রীতি নষ্ট হচ্ছে। কারো যদি কোনো বড় বিপদ হয় আপনাদের পাড়ায়, আমাদের ওই পাড়া থেকে লোকগুলো ছুটে আসে না? আসে। সম্পর্ক তো এইটা। কিন্তু আমরা যা রাজনীতি করি, আমরা কেউ নৌকা আর ধানের শীষ বানাচ্ছি, ভাগ করেছি হয়েছে। এই ভাগ করাই হচ্ছে ভয়ঙ্কর। ডিবিসি নিউজ ডেস্ক। রোহিঙ্গা ইস্যুতে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সংলাপের প্রয়োজন, একথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে বগুড়ায় দলীয় সমাবেশে যোগ দিয়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দলটির কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান এনসিপির আরেক নেতা সার্জিস আলম। তবে সমাবেশে তার উপস্থিতিতে কর্মীদের মধ্যে দফায় দফায় হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।
রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সংলাপ করেছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল এনসিপি। সংলাপ শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মিয়ানমারের মানবিক করিডোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিষ্কার কোনো ধারণা নেই, তাই এ নিয়ে জাতীয় সংলাপের প্রয়োজন। এই মানবিক করিডোরের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল কনসার্ন দেখিয়েছে, বক্তব্য দিয়েছে। আমরা সেই বক্তব্যগুলোর সাথে একমত পোষণ করছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নেওয়া প্রয়োজন ছিল, কারণ এই সরকার কিন্তু একটা কনসেনসাসের ভিত্তিতেই তৈরি হয়েছে বা পরিচালিত হচ্ছে। এ সময় আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনতে এবং বিচার চলার সময় দলটির নিবন্ধন স্থগিতেরও দাবি জানান এনসিপির আহ্বায়ক। যে বিচার চলাকালীন সময় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা, নিবন্ধন স্থগিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন। আমরা আমাদের অবস্থান বলেছি, ওনারাও এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। এদিকে বুধবার বিকেলে বগুড়া শহরের পৌর পার্কে টিটু মিলনায়তনে এনসিপির সমাবেশে যোগ দেন দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় সমাবেশে যোগ দেয়া কর্মীদের একাংশ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে স্লোগান তোলে। পরে জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের মধ্যে দফায় দফায় মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে সার্জিস আলমের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এ সময় তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান। আওয়ামী লীগ এবং হাসিনা তার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল সন্ত্রাসীকে একসাথে নিয়ে বাংলাদেশে এমন একটি গণহত্যা হয়েছে, আমরা তাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে আজকে এই রণক্ষেত্র বগুড়ার মাটিতে দাঁড়িয়েছি। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ। আগামী মাসের প্রথম সপ্তাহে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সম্ভাব্য তারিখ হচ্ছে 4 থেকে 6 মে। ফ্লাইটের শিডিউল বিবেচনায় চূড়ান্ত হবে তারিখ। ডিবিসি নিউজকে কথা জানিয়েছেন বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত। তবে এই যাত্রায় মায়ের সঙ্গে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন না বলেও জানান তিনি। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়াকে আনতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। এরই পরিপ্রেক্ষিতে কাতার থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুতের কাজ চলছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। দলের চেয়ারপারসনের দেশে ফেরা নিয়ে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। খালেদা জিয়ার সঙ্গে তার 2 পুত্রবধূর আসার কথা রয়েছে। আমরা আশা করছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি 4 বা 5 তারিখে বাংলাদেশে অবতরণ করবেন। তার সঙ্গে তার পুত্রবধূদ্বয় আসার কথা। আমরা আশা করছি ওনারাও আসবেন। ওর সকল নেতৃবৃন্দই উচ্ছ্বাসিত হবে এবং তাদের সুন্দর নির্দেশনা তিনি দিবেন। সেই নির্দেশনা অনুযায়ী হয়তো আমরা চলতে পারবো। জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও বোমা বিস্ফোরণের অভিযোগে শেখ হাসিনা সহ 197 জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইন ও হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে মামলাটি করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এম.এ. হাশেম রাজু। মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ অজ্ঞাত আরও 300 জনকে আসামি করা হয়। মামলার অভিযোগ, 2024 সালে বিএনপির আন্দোলনে তৎকালীন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে হামলা চালায় ছাত্রলীগ যুবলীগ। এ সময় গুলিবর্ষণ করে ককটেল বিস্ফোরণ ঘটায় আসামিরা। পরে মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, পেপার স্প্রে ও ছড়রাগুলি করে পুলিশ। ছড়রাগুলির অংশবিশেষ ভিকটিম হাশেম রাজুর চোখে বিদ্ধ হলে দৃষ্টিশক্তি হারান তিনি। সাইমা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের নামে থাকা প্রায় 6 কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। রাজধানীর বাড়িধারা, খুলনা, গোপালগঞ্জে থাকা প্লট ও জমির জন্য প্রশাসক নিয়োগের আদেশও দেওয়া হয়। অনিয়মের অভিযোগে দুদক 6টি মামলা করে রাষ্ট্রপক্ষ। শেখ হাসিনা, পুতুল সহ 18 জনকে আসামি করে মামলাটি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে করা হয়। গত 12 জানুয়ারি, গত 10 এপ্রিল এই মামলায় আদালত শেখ হাসিনা, পুতুল সহ 18 জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রবিবার চেম্বার আদালতে বিষয়টি শুনানির জন্য রেখেছেন চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক। এর আগে তার জামিন প্রশ্নের রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি আতোয়ার রহমান খান ও আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে চিন্ময় কৃষ্ণকে জামিন দেন।
কয়েক ঘন্টার মধ্যেই রাষ্ট্রপক্ষ তা স্থগিত চেয়ে আবেদন করে। এই মামলায় জামিন চেয়ে চিন্ময় কৃষ্ণ দাসের করা আবেদনের শুনানি নিয়ে গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দিয়েছিলেন। জারি করা রুলে কেন চিন্ময় দাসকে জামিন দেওয়া হবে না তা জানতে চায় উচ্চ আদালত। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে জয়পুরহাট জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল জয়পুরহাটে। কথা বলেছে সাধারণ মানুষের সাথে। জয়পুরহাটে যত ভোগান্তি রয়েছে, সম্ভাবনা রয়েছে, এছাড়া যত চ্যালেঞ্জ রয়েছে, এসব নিয়ে সাধারণ মানুষ কথা বলেছে। সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি। এবং এই মুহূর্তে আমার সাথে রয়েছে জয়পুরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এবং জয়পুরহাট পৌরসভার প্রশাসক। আমি একটু ওনার সঙ্গে কথা বলতে চাই এবং জয়পুরহাট সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তারা কি ভাবছেন, তাদের কি কার্যক্রম, সেসব নিয়ে আলোচনা করতে চাই। স্বাগত আপনাকে। একটু আপনার কাছে শুরুতেই জানতে চাই যে জয়পুরহাটের যে রাস্তাটা, মানে মেইন রোড, সেটার বেহাল অবস্থা, মানে প্রশস্ত করা হয়েছে কিন্তু অন্যান্য কাজ আর করা হয়নি। সেই ক্ষেত্রে আপনাদের উদ্যোগ রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা সকলেই জানি যে উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজশাহী বিভাগের ছোট্ট একটি জেলা জয়পুরহাট জেলা, এবং এখানে প্রায় 665 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে 9.5 লক্ষ প্রায় জনবসতি রয়েছে জয়পুরহাট জেলাতে। এবং যে বিষয়টা আপনি বললেন, এটা সত্যি যে এই রাস্তাটির কাজ শুরু হয়েছিল প্রায় 2018 সালে, কিন্তু এখন অবধি এই কাজটির পরিসমাপ্তি হয়নি, যেটা এই এলাকার মানুষজনের খুবই ভোগান্তির একটা কারণ। তা আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার এই বিষয়টি আমলে নিয়ে দ্রুত তিনি মিনিস্ট্রিতে সাথে যোগাযোগ করে এবং কাজটি পুনরায় শুরু করেছেন। কিন্তু এখন যে মাঝের যে ডিভাইডার, এখানে প্রাক্কলন অনুযায়ী 3 ফিট ধরা হয়েছে, যেখানে স্থানীয় লোকজনের ভাষ্য যে 3 ফিট দিলে আমাদের যেহেতু এই জয়পুরহাট জেলার একটি কিন্তু রাস্তা, এখানে বিকল্প বড় কোনো রাস্তা নেই, সুতরাং তাদের দাবির প্রেক্ষিতে এই যে ডিভাইডারটা যেন 3 ফিট থেকে 1 ফিটে নিয়ে আসা হয়, এই জন্য তারা আমাদেরকে একটা স্মারকলিপি দেয় এবং সেই প্রেক্ষিতেই আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি যেন এটা 1 ফিট এটাকে কমিয়ে নিয়ে আসা হয় এবং দ্রুত যেন কাজটা সমাপ্তি করা হয়। তার মানে কাজ চলমান রয়েছে, আপনারা চেষ্টা করছেন যে জনগণের দুর্দশা যাতে তাড়াতাড়ি লাঘব করা যায়। আমি যদি বলি জয়পুরহাটের সুগার মিল অনেক বিখ্যাত, আমি একটু সুগার মিলের বিষয়ে জানতে চাই যে ওনাদের অভিযোগ যে সরকার থেকে যদি ভর্তুকি দেওয়া যায় তাহলে সুগার মিল আবার ঘুরে দাঁড়াবে, ঠিক অভিযোগ না, ওনাদের দাবি। তো সেই বিষয়ে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা সকলেই জানি যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সুগার মিল আমাদের জয়পুরহাট জেলায় রয়েছে এবং বাংলাদেশের প্রায় সব সুগার মিলের মতোই কিন্তু আমাদের এই সুগার মিলের কিন্তু একটা দুর্দশা রয়েছে। এখানে প্রায় 1800 একর জমি নিয়ে কিন্তু সুগার মিলটি অবস্থিত এবং যে বিষয়টি বললেন, এখানে আমাদের গত 21 তারিখে আমাদের এই সুগার মিলের চেয়ারম্যান স্যার এখানে এসেছিলেন এবং তার সাথেও আমাদের কথা হয়েছে যে ভর্তুকির বিষয়টি আমাদের যে কৃষি ডিপার্টমেন্ট রয়েছে, কৃষি বিভাগের জেলা পর্যায়ের যে উপপরিচালক, তার সাথেও আমাদের কথা হয়েছে এবং আমরা এই ভর্তুকিটা আমাদের আসলে মেন যে প্রবলেম যে এই সুগার মিলে পর্যাপ্ত আখের সরবরাহ না থাকার কারণে কিন্তু এখানে মাসে সর্বোচ্চ 30 থেকে 45 দিন আমরা এই মিলটাকে চালু রাখতে পারছি। তাহলে যেহেতু আমরা সকলে জানি যে জয়পুরহাট জেলা একটা কৃষি নির্ভর এবং এখানে প্রায় 3 ফসলের জমি বেশিরভাগ রয়েছে, তো কোন কোন জমিগুলোতে এই আখ চাষ করলে আমরা এই যেমন সুগার মিলেও আমরা আখ দিতে পারবো, আবার এই আখ চাষ করে যেন কৃষকরা স্বাবলম্বী হয়, মূল ভর্তুকিটা যেন আমরা কৃষকদের দিতে পারি, এই বিষয়ে আমাদের একটি আলোচনা হয়েছে এবং ইনশাল্লাহ আমরা যদি এটা বাস্তবিক অর্থে এটাকে প্রয়োগ করতে পারি তাহলে এই সুগার মিল আবার লাভজনক প্রতিষ্ঠানে সরকারে পরিণত হবে বলে বিশ্বাস করি। চট্টগ্রাম টেস্ট জিতলেও ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা পূরণ হয়নি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তেমনটাই বললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রেকর্ড করে ম্যাচ জিতিয়ে ম্যান অব দ্য সিরিজ মেহেদী মিরাজ বললেন, নিজেকে নিয়ে কখনোই সাকিব আল হাসানের সাথে তুলনায় যেতে চান না। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে নিজেদের পরীক্ষা নিরীক্ষার সুযোগ হলো না টাইগারদের। প্রথম টেস্ট হেরে দ্বিতীয় ম্যাচ ছিল প্রেস্টিজ ইস্যু। এই সিরিজ এখন অতীত অধিনায়ক শান্তর চোখে। জুনে শ্রীলঙ্কা সফর, লঙ্কানদের বিপক্ষে টেস্ট ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, তাই সেখানে ব্যাটারদের কাছ থেকে আরো বড় ইনিংসের প্রত্যাশা রাখলেন টাইগার ক্যাপ্টেন। শ্রীলঙ্কার সামনে সিরিজ খুব ইম্পর্টেন্ট, ওটা টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা খেলা, সো খুব গুরুত্বপূর্ণ। আমি যে জিনিসটা চাইবো যে আমাদের স্টিল টপ অর্ডারে আমি চাইবো যে বড় রান হোক। আমি কখনোই এরকম চাইবো না কেউ 100 করে আউট হয়ে যাক বা কেউ 40 করে আউট হোক, 50 করে আউট হোক। আমি এই জায়গাটা চাইবো যেন লম্বা ওই 2টা ম্যাচে লম্বা 2টা ইনিংস হয়। লম্বা মানে অনেক লম্বা।
200 উইকেট 2000 রান এই সিরিজেই রেকর্ড গড়লেন মেহেদী হাসান মিরাজ। তবে পা মাটিতেই রাখছেন এই টাইগার। অগ্রজ সাকিব আল হাসানের সাথে যেতে চান না তুলনায়। সাকিব ভাইয়ের রোল প্লে করেছে। আমি যখন স্টার্ট করেছি তখন আমার কেরিয়ার শুরু হয়েছে বোলিং দিয়ে, এরপরে আস্তে আস্তে ইমপ্রুভ করে ব্যাটিংটা ভালো জায়গায় নিয়েছি। আমি নিজের মতন করেই খেলতে চাই, এটাই আমার ভালো লাগে। 3 দিনেই শেষ হলো চট্টগ্রাম টেস্ট। জিম্বাবুয়ের বিপক্ষে এমন দাপটের সাথেই খেলবে বাংলাদেশ, তেমনটাই তো থাকে প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণ হলেও সিলেট টেস্ট বাজেভাবে হারের ক্ষত রয়েই গেল। চট্টগ্রাম টেস্ট জয়ের চেয়ে সবচেয়ে বড় প্রাপ্তি বাংলাদেশের ব্যাটসম্যানরা রানে ফিরেছেন, তেমনটাই আভাস দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আপাতত শ্রীলঙ্কার বিপক্ষে লড়ার জন্য মানসিকভাবে তৈরি হচ্ছে দল এবং সেই সিরিজটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বলেই বাড়তি প্রস্তুতি নিতে চান অধিনায়ক। শান পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেলের বাংলাদেশি পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান জানান, কিউবার নানির জন্ম নিবন্ধন এসেছে তাদের হাতে, যার সূত্র ধরে লাল সবুজের পাসপোর্ট হাতে পাবেন এই তরুণ। লাল সবুজের জাতীয় দলের হয়ে খেলতে গেল 21 এপ্রিল ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কিউবা মিচেলের সম্মতিপত্র হাতে পেয়েই কাজে নেমে পড়েছিল বাফুফে। 9 দিনের মাথায় মিচেলের নানির জন্ম নিবন্ধন সহ বেশ কিছু প্রমাণপত্র এখন বাফুফের হাতে। ওর মার জন্ম ইংল্যান্ডে, তো যেহেতু নানানি বাংলাদেশি, প্রথমত নানির বাংলাদেশি জন্ম নিবন্ধন থাকতে হবে, তারপর তার মার বাংলাদেশি জন্ম নিবন্ধন, তারপরে মিচেলের বাংলাদেশি জন্ম নিবন্ধন এনআইডি থাকতে হবে, দেন পাসপোর্ট প্রক্রিয়া। সমিত সোমের কানাডা জাতীয় দলে খেলায় ফিফার ছাড়পত্র প্রয়োজন, কিন্তু মিচেলের ক্ষেত্রে সে বাধা নেই। যদি ইংল্যান্ডে বাংলাদেশ দূতাবাস থেকে তার পাসপোর্ট পেতে দেরি হয়, তবে প্রয়োজনে তাকে ব্রিটিশ পাসপোর্টে ঢাকায় এনে বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহের প্রচেষ্টাও থাকছে বাফুফের। আসলে কিউবা মিচেলে আমরা পাসপোর্টের প্রক্রিয়া শুরু করেছি। তো এই পাসপোর্ট প্রক্রিয়া করানোতে যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস প্রয়োজনীয় তার কিছু কিছু আমাদের হাতে পৌঁছেছে, কিছু মাত্রই একটু আগে পৌঁছেছে। আমরা আশা করছি যে প্রক্রিয়াটা দ্রুততর সময়ের মধ্যেই তার পাসপোর্ট আমরা হাতে পেয়ে যাব। অন্যদিকে জাতীয় দলে খেলতে ফাহমিদুলের কোচের সম্মতি ছাড়া আর কোনো বাধাই দেখছে না বাফুফে। এদিকে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে 5 মের মধ্যেই সমিত সোমের বাংলাদেশি পাসপোর্ট হাতে পাবার সম্ভাবনা দেখছেন ইমরুল হাসান। ফাহমিদুলের ইস্যুটা হচ্ছে যে ফাহমিদুলের কিন্তু পাসপোর্ট আছে, তার খেলতে কিন্তু কোনো বাধা নেই, পুরোটাই নির্ভর করছে আসলে কোচের উপর। সিঙ্গাপুর ম্যাচের আগে 5 জুন সুদানের সাথে প্রস্তুতি ম্যাচ খেলার কথা হামজা জামালদের। যতটুকু মনে হচ্ছে তার ভিডিওটিতে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।